Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, যে সম্প্রতি যে ফুড এসআই এর এক্সামটা হলো তোমার 16 তারিখে আর আজ 17 তারিখ। তো 16 তারিখে যে এক্সামটা হয়েছে তার থার্ড শিফটের যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছে তার আজকে আমরা পার্ট 1 করব, আর একটা ভিডিওতে তোমাদের বাকি কোশ্চেনগুলো করিয়ে দেবো। তাহলেই তোমরা তোমাদের অ্যান্সার কির সাথে মিলিয়ে দেখে নিতে পারবে এবং কোনো অঙ্কে যদি সমস্যা থেকে থাকে তাহলে সে ব্যাপারেও তোমরা জেনে যাবে। তো দেখো, প্রথমে এক দাগের কোশ্চেনটা কি বলেছিল, বলছে এ এবং বি একই জায়গা থেকে এবং একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এ এর যাত্রা শুরু হবার 2 ঘন্টা পর। যদি এ এর গতিবেগ 40 কিমি/ঘন্টা আর বি এর গতিবেগ 50 কিমি/ঘন্টা হয়, তবে কত দূর পরে বি এ কে ছাড়িয়ে যাবে। এই ধরনের কোশ্চেন আমরা আমাদের অফলাইন ব্যাচেও আলোচনা করেছি এবং স্পেশাল 300 ব্যাচের স্পেশাল 300 যে ম্যাথের সিরিজ চলছিল তার মধ্যে এই ধরনের কোশ্চেন কিন্তু ছিল। বলছে এ আর বি দুজনেই কিন্তু একই জায়গা থেকে কিন্তু যাত্রা শুরু করেছে। দেখো, এ যাত্রা শুরু হওয়ার 2 ঘন্টা পরে কিন্তু বি যাত্রা শুরু করে, তাই তো? তাহলে এ তো তাহলে 2 ঘন্টায় অনেকটা এগিয়ে যাবে, তাই না? এ তো অনেকটা এগিয়ে যাবে, তারপরে বি স্টার্ট করবে, তাই তো? এইবার দেখো, বলছে যে এ এর বেগটা কত দেখে নাও। এর বেগ হলো 40, তাহলে 2 ঘন্টায় এ কতটা এগিয়ে যাবে? এ এগিয়ে যাবে কতটা একটু দেখে নাও। 2 ঘন্টা এগিয়ে যাবে হলো 40 গুণ 2, কেননা ওর বেগ 40 গুণ 2 অর্থাৎ 80 কিলোমিটার এগিয়ে যাবে। আচ্ছা, এইবার তাহলে এ আর বি এর মধ্যে যে গ্যাপটা হয়ে গেল সেটা কত? সেটা কিন্তু 80 কিলোমিটারের গ্যাপ হয়ে গেল। এইবার এও চলছে বিও চলছে, কিন্তু বি কত বেগে চলছে? দেখো, বি চলছে 50 বেগে আর এ চলছিল কত বেগে? 40 বেগে। তাহলে বি এর বেগ কত বেশি? বি এর বেগ বলবে যে 10 বেশি। বি এর বেগ কত বেশি? 10 বেশি। তাহলে প্রতি ঘন্টায় 10 বেশি মানে 10 কিমি/ঘন্টা বেশি, মানে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার এক্সট্রা কভার করে কে? বি। তাহলে বি কত সময় পরে ধরবে? বি ধরবে কত সময় পরে? আমি লিখব বি ধরবে 80/10, 80/10 ঘন্টা পরে ধরবে। তার কারণ কি? কেননা 80 কিলোমিটার এক্সট্রা কভার করতে হবে, যেখানে 10 কিলোমিটার এক্সট্রা কভার করে এক ঘন্টায়, তাহলে 80 কিলোমিটার এক্সট্রা কভার করবে কত ঘন্টায়? ভাগ করলে পেয়ে যাব 8 ঘন্টা। তাহলে যে যাত্রাটা হয়েছিল বি এর, সেটা কিন্তু 8 ঘন্টার যাত্রা হয়েছিল। তাহলে কত দূরত্ব পরে গিয়ে ধরবে? তাহলে দূরত্ব আমি বলবো বি বি এর বেগ কত? 50, আর বি কত সময় পরে ধরেছে? 8 ঘন্টা। তাহলে 5 8 40, অর্থাৎ 400 কিলোমিটার দূরে গিয়ে তোমার ধরা পড়বে কিন্তু, ঠিক আছে? 400 কিলোমিটার দূরে গিয়ে ধরা পড়বে। তো এটার অপশান এ হবে। 2 দাগের কোশ্চেনটা কি বলছে? যদি আমার হাত খরচের 2/5 60 টাকা হয়, তবে আমি হাত খরচ পেয়েছিলাম কত? তাহলে ভালো করে বোঝো, হাত খরচের 2/5 মানে বোঝাচ্ছে 5 তুমি হাত খরচ পেয়েছিলে আর 2 অংশের ভ্যালু 60 টাকা, বুঝেছো? তাহলে তুমি বলে 2 এর ভ্যালু 60 টাকা, একের ভ্যালু কত? একের ভ্যালু 30 টাকা, আর হাত খরচ পেয়েছিলে কত বললাম? 5। তাহলে 5 3 5 15, 150 টাকা, অর্থাৎ অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা দেখো কি এসেছিল। 5 দাগের যে কোশ্চেনটা, একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ড, পুরো সেম অঙ্ক আমার স্পেশাল 300 সিরিজে রয়েছে, পুরো সেম অঙ্ক। তো তোমরা দেখো এই অঙ্কটাও খুব সুন্দর। বলছে 12 মিটার লম্বা পতাকা দণ্ড 15 মিটার লম্বা ছায়া ফেলে। তাহলে এই হলো পতাকা দণ্ড, যার ছায়াটা পড়ছে কত? 15 মিটারের ছায়া পড়ছে। তাহলে 12র পতাকা দণ্ড ছায়া কতটুকু ফেলছে? 15। তাহলে বলছে যে যদি একটি পতাকা দণ্ড 20 হয়, তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কত? এটাই তো জিজ্ঞাসা করেছে। তাহলে আমি বলবো 12 পতাকার জায়গায় এবার কত হয়েছে? 20। তাহলে
12 জন্য আমি বলবো যে ছায়া কত 15, 1 জন্য ছায়া কত বলবে 15/12, আর 20 জন্য ছায়া কত তাহলে 12/15 ইন্টু কত 20। তাহলে সরি এখানে উল্টো লিখলাম, এটা 15/12 হবে, তাই তো 15/12 হবে। তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 5 20, আর 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5 5 25 মিটার। তাহলে 25 মিটারের ছায়া পড়বে, কিন্তু 20 মিটারের জায়গায় জন্য 25 মিটারের ছায়া পড়বে। পরের কোশ্চেন, একটি স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। বালকদের গড় অনুপস্থিতির হার হলো 6.14% এবং বালিকাদের 8.13%। পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত? তাহলে দেখো, যখনই কোনো একটা অঙ্কে মানে সম্পূর্ণ জিনিসটা দুভাগে ভেঙে যায় এবং ওভারঅল জিনিস চায়, তখনই তো আমরা একটা কনসেপ্ট শিখেছি, অ্যালিগেশন কনসেপ্ট, তো সেটাই আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো, এখানে বয়েজ কত আছে 320, আর গার্লস কত আছে, বালিকা আছে কত, গার্লস আছে 180। আচ্ছা, এই যে বালিকা আর মানে বালক, এদের অনুপাত যদি বের করো তাহলে 0 0 কেটে যায়, আর এটা যদি কাটি 16 দুগুণি 32, আর এটা হবে 9 দুগুণি 18, তাই তো, এটা কেটে যাবে। আচ্ছা, এটা তোমরা অ্যালিগেশন দিয়েও করতে পারো অথবা রেশিও মেথড দিয়েও তুমি করতে পারো। তাহলে তুমি বলবে রেশিও মেথড দিয়ে যদি করি তাহলে 16 আর 9 কত হবে, 16 আর 9 হবে মোট 16 আর 9 কত 25, তাহলে মোট স্টুডেন্ট কত 25। এইবার দেখো, অনুপস্থিতির ক্ষেত্রে বালকদের কত, বালকদের হলো 6.14%। আচ্ছা, 6.14% মানে কি, 4 6 24 আর 1 25/4%, তাই তো নাকি? আর 8.13 মানে কত, 3 8 24 আর 1 25/3%। তাহলে এই পার্সেন্টেজ দুটো দিয়ে গুণ করে দিই। তাহলে গার্লসদের আমি করব কত দিয়ে গুণ, 25/3, আর বয়েজদের কত দিয়ে গুণ করব, 25/4। আর ওভারঅলটা চেয়েছে না, ওভারঅলটা ধরে নিই আমি এক্স। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, আর এখানে 4 দিয়ে কাটলে 4 4 16। আবার দেখো, উভয় পাশে 25 কমন নিয়ে, এখানে 25 আর এই 25 কমন নিয়ে ওই দিকের 25-এর সাথে কেটে দেওয়া যায়। তাহলে এক্স ইকুয়াল টু আমি কত বলবো, এক্স ইকুয়াল টু বলবো এইখানে 4 পড়ে আছে, আর এইখানে কত পড়ে আছে, এখানে 3 পড়ে আছে না, তাহলে 4 আর 3 কত 7%। তাহলে আমি বলবো ওভারঅল কত অনুপস্থিত আছে, 7%। অপশান সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এবার তার পরের অঙ্কটা দেখো, বলছে বার্ষিক 5% হারে 4800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে 4800 টাকার যদি চক্রবৃদ্ধি সুদ বের করো 5% হারে, 5% মানে কত, 5/100 না? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে 2টো রসগোল্লা, আমরা যেটা কনসেপ্টে শিখেছি, আর একটা কি কালাকাঁদ, তাই তো নাকি? তাহলে 5 দিয়ে যদি 48কে 5/100 দিয়ে গুণ করো তাহলে 2টো শূন্য কেটে যাবে, 5 গুণ 48 করলে কত হবে বলো তো, 5 গুণ 48 করলে হবে 240। কত হবে 240। তাহলে 240 করে 2টো রসগোল্লার ভ্যালু। আর একে আবার যদি 5/100 দিয়ে গুণ করি, 5/100 দিয়ে যদি গুণ করি তাহলে 12 টাকা হবে নাকি, এখানে 12 টাকা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 240 মানে 480, আর 12 মানে 492 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ। অপশান দেখো এ আছে, যদিও এখানে অঙ্ক দেখে দেখেই করে দেওয়া যায় যে অপশান যা রয়েছে, ঠিক আছে, তবু আমি তোমাদের করে দিলাম এটা। আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলছে, 13 দাগের অঙ্ক বলছে ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর অন্তর ঔষধ নিতে, ঠিক আছে। যদি সে প্রথম ঔষধ সকাল 11টায় নিয়ে থাকে তাহলে 8তম ঔষধটি কটায় নেবে। তাহলে দেখো কি বলছে, 9 ঘন্টা অন্তর কিন্তু ওকে কিন্তু ওষুধ নিতে বলেছিল, 9 ঘন্টা অন্তর। তার মানে কখন, মানে প্রথম ওষুধ নিয়েছে 11টায় ওষুধ নিয়েছে, তারপরে আবার 9 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে আবার ওষুধ নেবে, তারপরে আবার 9 ঘন্টা পরে আবার ওষুধ নেবে। তাহলে বলছে যে এইভাবে 9 ঘন্টা 9 ঘন্টা করে কিন্তু বাড়তে থাকবে। তাহলে বলছে 8তম, এইভাবে কততম বলছে, এরকম জিনিসটা কততমতে আসবে, 8তম। আচ্ছা, 8তম ক্ষেত্রে এইটা দেখো
তুমি যদি একটু লক্ষ্য করো ভালো করে, এই যে 2তম, এটা কত 2তম, তারপরটা কত 3তম, এইভাবেই তো আস্তে আস্তে 8তম আসবে। আচ্ছা 2তম যখন হলো তখন কিন্তু 9 একবার বেড়েছে। আচ্ছা 3তম যখন হলো তখন 9 কিন্তু কত আগে একবার আর এই একবার, মোট দুবার বেড়েছে। তার মানে ভালো করে যদি একটু লক্ষ্য করো, 2তমর বেলায় একবার 9 বেড়েছে, 3তমর বেলায় দুবার 9 বেড়েছে, তাহলে 8তমর বেলায় কত 7বার 9 বাড়বে, 7বার 9 বাড়বে, তাই তো 9 বাড়বে। তাহলে তুমি বলবে 7বার যেহেতু 9 বাড়বে, তাহলে 7 গুণ 9 অর্থাৎ 63 ঘন্টা পরে গিয়ে ও আবার কি 8তম ওষুধটা খাবে। কত 8তম ওষুধটা খাবে, তাই তো 63 ঘন্টা পর। আচ্ছা তাহলে 63 ঘন্টা মানে কত, যদি তুমি 24 ঘন্টায় একদিন হয় সবাই জানো, তাহলে 24 ঘন্টা একদিন মানে আচ্ছা 24 ঘন্টা যদি একদিন হয় তাহলে 3 24 হবে না বেশি, 12 24 দুগুণে 48, তাহলে 2 দিন গেল, 24 দুগুণে 48, আরও যদি 12 ঘন্টা নাও, 12 ঘন্টা মানে হাফ দিন 12 ঘন্টা, তাহলে 2 দিন হাফ দিন গেল, 60 হয়ে গেল, আর 3 ঘন্টা এক্সট্রা পড়ে আছে, তাই তো। তাহলে ভালো করে বুঝবে, তাহলে 8তম ওষুধ কটায় নেবে, 11টায় নিয়েছিল প্রথম ওই ওষুধটা, তাই তো। তাহলে 11টার পরে 2 দিন মানে পরের দিন 11টা সকাল, তারপরের দিন সকাল 11টা হয়ে গেল, 2 দিন মানে কি সেই সকাল তো সকালই থেকে গেল তো, নাকি সকাল 11টায় থেকে গেল। আচ্ছা হাফ দিন মানে কি সকালটা জাস্ট রাত হয়ে যাবে, তাহলে এই হাফ দিনের জন্য হয়ে গেল রাত 11টা, রাত 11। আচ্ছা রাত 11-র পরে আরও 3 ঘন্টা মানে 11টা 12টা 1টা 2টো, তাহলে কি রাত 2টোই হলো ও সেই 8তম ওষুধ নেবে, কিন্তু অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। এর পরের কোশ্চেন দেখো, একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, 30 দিনের কাজের জন্য কত টাকা পাবে? তাহলে 18 দিন যদি কাজ করে তাহলে পাচ্ছে হলো 1530 টাকা, তাই তো 18 দিন কাজের জন্য, বেশ। আর 30 দিনের জন্য কত টাকা পাবে এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি বলবো 18 দিনের কাজের জন্য পাচ্ছে 1530 টাকা, একদিন কাজের জন্য পাবে 1530/18, আর কত 30 দিনের জন্য কত পাবে এটাই তো জিজ্ঞাসা করেছে। 30 দিনের জন্য পাবে 1530 গুণ 30 বাই কত 18, 6 3 6 18, 6 5 6 30, আর এটা যদি 3 দিয়ে কাটি 3 5 15, আর 3 অক্ষে 3 0, তাহলে দাঁড়াচ্ছে কত 5 অক্ষে 5, 5 5 25, 2550 টাকা। অর্থাৎ অপশান 2550 কোথায় আছে, অপশান ডিতে আছে 2550 টাকা। এর পরের অঙ্ক চলে আসি। পরের অঙ্ক কি বলছে, একটি চৌবাচ্চাকে এ ও বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করে, সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে এ আর বি বলছে যে এ পূর্ণ করে 4 ঘন্টায়, আচ্ছা বি পূর্ণ করে কত 6 ঘন্টায়, আর সি 12 ঘন্টায় খালি করে। সি কি করে 12 ঘন্টায় খালি। তাহলে বলছে 3টি নল একসঙ্গে খোলা হলে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে মোট কত জল ধরে, লসাগু কত হবে 12, তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, আর 12 দিয়ে ভাগ করলে 12 অক্ষে 12, কিন্তু এ তো নেগেটিভ কাজ। তাহলে আমি বলবো এরা সবাই মিলে যদি কাজ করে 3 2 5টা জল ভরবে, আর এ তো একটা জল খালি করে দেবে, তাহলে 4টে জল ভরা হলো। তাহলে কত ঘন্টায় পুরো ভর্তি হবে? 12 হলো মোট মানে ক্যাপাসিটি, আর 4 দিয়ে ভাগ করব, তাহলে এ বি আর সি এর কত সময় লাগবে 12/4, অর্থাৎ 3 4 12, 3 ঘন্টা সময় লাগবে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখে নাও, একটি সেলে 7500 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হচ্ছিল, মালিকের তবু 20% লাভ থাকছিল। তাহলে মালিক ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিল? তাহলে ভালো করে যদি তুমি একটু লক্ষ্য করো, 20% ছাড় দিয়ে 75 টাকা দামের একটা ওয়াশিং মেশিন, তাই তো 20% ছাড় দিয়েও 20% লাভ পাচ্ছে। তাহলে 20% ছাড় কার উপরে দেওয়া হয়? ছাড় তো মার্ক প্রাইজের উপরে দেওয়া হয়। তাহলে মার্ক প্রাইজের
উপরে ও 20% ছেড়ে দিয়েছে, তার মানে কি 80%-এ বিক্রি করছে মার্ক প্রাইসের উপরে। আর এই বিক্রি করার ফলে ও 20% লাভ পাচ্ছে। আর লাভ কার উপরে পাওয়া যায়? লাভ তো ক্রয় মূল্যের উপরে পাওয়া যায়, আর ক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে 120 বলবো। আর এই দুটোই কি বিক্রয় মূল্য না? এই দুটো জিনিসই কি বিক্রয় মূল্য না? তাহলে দুটোই সমান হয়ে গেল। ভালো করে বোঝো, এই লাইনটা সবসময় তৈরি করা শিখবে, যাতে তোমার কোনো রকম ব্রেনে প্রেশার ছাড়াই তুমি যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারো। যখন তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ডিসকাউন্ট পার্সেন্টেজ আর প্রফিট বা লস পার্সেন্টেজ বলে দেবে, বুঝেছো? তখন এই লাইনটা লেখা শিখতে হবে তোমাদেরকে। তাহলে বলো, আবার একবার বলো, ছাড় কার উপরে দেওয়া হয়? মার্ক প্রাইসের উপরে। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%, মানে 80%-এ বিক্রি করেছে। আর লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। কত পার্সেন্ট? 20%, মানে কি 120-তে বিক্রি করেছে ক্রয় মূল্যের। তাহলে দুটোই বিক্রয় করেছে বলবো, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে এমপি বাই সিপি এখানে কত বলতে পারি? আচ্ছা, মেশিনটি কত দামে কিনেছিলেন এইটা বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, বলছে 75 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হচ্ছিল। তাহলে আমি বলবো যে 120/80, তাই তো? তাহলে কাটাকুটি করলে 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 2 8। তাহলে আমি বলবো মার্ক প্রাইস কত ছিল? 7500 টাকা। তাহলে 3-এর ভ্যালুই হলো 7500 টাকা। এই দেখো, মার্ক প্রাইস উপরেরটা তো না, 3-এর ভ্যালু 7500 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত বলবে? 1-এর ভ্যালু বলবে 3 25 75, 2500 টাকা। আর কিনেছিল মানে সিপি, কস্ট প্রাইসটাই তো চেয়েছে। তাহলে কস্ট প্রাইস 2 ইউনিট, 2-এর ভ্যালু কত হবে? 25 2 50, মানে 5000 টাকা। অর্থাৎ অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তাহলে দেখছো কত সহজেই কিন্তু তোমরা পেরে যাচ্ছ, কোনো রকম ব্রেনে কোনো প্রেশার ছাড়াই। তো দেখো পরের অঙ্কটা কি বলছে। একটি কম্পিউটার 36,000 টাকায় দিয়ে বিক্রি করে একজন ডিলারের ক্রয় মূল্যের 20% লাভ হয়। 36,000 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তাহলে 20% লাভ হয়। আচ্ছা, তাহলে 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করা হয়েছে? একদম সিম্পল ব্যাপার। দেখো বলছে যে 20% লাভ হয়। 20% লাভ হয় মানে কি 120%-এ বিক্রি হয়েছে। সবসময় বুঝবে তো এই জিনিসটা, যে 20% লাভ। যদি বলতো 20% ক্ষতি, তাহলে তুমি বলতে 80%-এ বিক্রি হয়েছে। তাহলে 20% লাভ মানে 120%-এ বিক্রি। সেটাই বলে দিয়েছে কত? 36,000। 36,000। তাহলে 1% কত? এইটা দিয়ে যদি কাটি, শূন্য একটা একটা কেটে যাবে। আর 12 দিয়ে কাটলে 3 12 36, 300 টাকা। আর বলেছে 25% লাভ করতে হবে। 25% লাভ মানে কত? 125%। তাহলে 125%-এর ভ্যালু 3 25 75, আর 3 অক্ষে 3, তার পাশে দুটো শূন্য বসিয়ে দাও, 37,500 টাকা। অপশান এ হলো কত সুন্দর উত্তর, তাই না? খুব সহজেই উত্তর মিলে যাচ্ছে। অনেকে বলছিল যে কঠিন কঠিন নাকি অঙ্ক এসেছে। চলো দেখা যাক কি অঙ্ক এসেছে এখানে। বলছে 4 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যাটি বের করো। 4 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। আচ্ছা, সবচেয়ে বৃহত্তম কি সংখ্যা বের করতে হবে? বর্গ সংখ্যা। আচ্ছা, বর্গ সংখ্যার শেষের 2 অক্ষর, শেষের 2 অক্ষর না 1 থেকে 25-এর বা 24-এর তুমি নিতে পারো। 1 থেকে 24-এর যে স্কোয়ার না, তার শেষের 2 অঙ্কের সাথে মিলে যায়। যে কোনো বর্গ সংখ্যা, পৃথিবীর যত বড়ই বর্গ সংখ্যা হোক না কেন, তার শেষ 2 অক্ষর, যত বড়ই বর্গ সংখ্যা হোক না কেন, তার শেষ 2 অক্ষরটা কার সাথে মিলবে? 1 থেকে 24 পর্যন্ত বর্গ সংখ্যা তো সবাই মুখস্থ নাকি, তাদের যে লাস্টের যে দুটো সংখ্যা তার সাথে মিলবে। তাহলে 99 দেখবে কোনো দিন কোনো বর্গ সংখ্যার শেষে আসতেই পারে না, 99 আসতে পারে না। আচ্ছা, তাহলে 00 আসতে পারে, কিন্তু 00 আসলে কি হবে? 99 তো কোনোদিন হলো রুট করা যায় না 99, তাহলে এটাও কাটা। আচ্ছা, 1000 তো বৃহত্তম হচ্ছে না, 1000 তো বৃহত্তম হচ্ছে না। যে তুমি বলবে আচ্ছা 1000-এর কি রুট করা যায়? 1000-এর রুট কিন্তু করা যায় না। 10 10-কে 100 হয়, আর 100 গুণ 100 করলে কত হয়? 10,000 হয়। তাহলে এটাও রুট হচ্ছে না। তাহলে তুমি চোখ বন্ধ করে এটা মেরে দেবে, কেন 0 1 কিন্তু লাস্টে তোমার ইউনিট ডিজিট আসতে পারে, ঠিক আছে? এদের লাস্ট দুটো ডিজিট 0 1 আসতে পারে, ঠিক আছে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোনটা? সি মেরে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো এগুলো আমরা কনসেপ্টে তোমাদের করিয়ে থাকি। তোমরা যদি রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে সব অঙ্কই কিন্তু খুব ইজিলি পেরে যাবে, ঠিক আছে? তো চলো তারপরের অঙ্কটা কি বলছে দেখে নিই। 24-এর সমস্ত গুণনীয়কের যোগফল, চরম ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটা মানে দিয়েছে দেখছি 24,
এটা যদি 120 হতো না তাহলে মানে মজাটা চলে আসতো, বুঝেছো? 120, 360 এরকম যদি বড় বড় সংখ্যা হতো তাহলে কিন্তু মজাটা চলে আসতো। তো যেহেতু আমরা এখন সলিউশন করছি, তোমাদের জাস্ট আমি এমনিই বলে দিচ্ছি কিভাবে তোমরা করতে পারো। দেখো 24-এর গুণনীয়ক বা উৎপাদক বলতে তুমি কি বলবে? 1 হলো একটা 24-এর উৎপাদক, মানে যে সংখ্যা দিয়ে 24কে ভাগ করা যায়। 1, 2, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়, 4 ছক 24, 5 দিয়ে ভাগ করা যায় না নিশ্চয়ই, 6 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে যায় না নিশ্চয়ই, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায় না, তাহলে 10 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, 12 দিয়ে যায়, আর 24 দিয়ে যায়। এই কটা হলো কিন্তু 24-এর উৎপাদক, বুঝেছো? এই কটা হলো 24-এর উৎপাদক। তাহলে তুমি যদি এগুলো যোগ করে নাও তাহলে কি হবে? 24 আর 12 36, 36 আর 8 36 আর 8-এ কত হবে? 44, তাই তো? 44 আর 6 50, 54, 54 আর 3-এ কত? 57, 58, 59 আর 1-এ 60। দেখো এখানে খুব ছোট সংখ্যা দিয়েছে, তো তাই এমনি আমি কিন্তু উৎপাদকগুলোর যোগফল করে দিচ্ছি। কিন্তু অঙ্কটা বললাম কি, যদি সংখ্যাটা এরকম 24 না দিয়ে 120 বা 360 এসব যদি, বা 240 এসব যদি কোনো একটা সংখ্যা দিত, তাহলে বলছি তো মজা চলে আসতো কিন্তু। আর এই সমস্ত জিনিসগুলো দেখতে গেলে মানে জানতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে জিনিসগুলো আমরা পরবর্তীতে যে সমস্ত কোর্সগুলো আসছে তাতে কিন্তু অবশ্যই করাবো এইসব জিনিসগুলো, এবং যে সমস্ত কোশ্চেন আসছে সব পরীক্ষায় সেগুলোকে ফোকাস করে আরও কি কি আসতে পারে ইন ফিউচার, সেই ধরনের অঙ্ক কিন্তু আমরা আমাদের পরবর্তী সেটে রাখবো। তো চলো দেখে নিই পরের অঙ্কটা কি বলছে। একটি গাড়ির গতিবেগ হলো 70 কিমি/ঘন্টা। 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? খুবই সহজ, তোমরা সবাই জানো দূরত্ব, ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, মানে বেগ ইন্টু সময়, তাই তো? তাহলে বেগ তো বলেছে 70 কিমি/ঘন্টা, আর যে সময়টা বলেছে সেটা তো 24 মিনিট। মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটছি, 4 ছক 24, তাহলে 4 7 কত? 28 কিলোমিটার। অপশান এ হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের অঙ্কে। বলছে যে যদি একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায় এবং এটি প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়, তাহলে 3 বছর পরে এর মূল্যটা কত হবে? তাহলে 2,50,000 টাকা দিয়ে তুমি গাড়ি কিনেছো, আর যার দামটা প্রতি বছর 20% হ্রাস পাচ্ছে, মানে 20% মানে কি 1/5 না? 5 × 100 মানে 5-এ 4 হয়ে যাচ্ছে। 5-এ কত বলো? 5-এ 4 হয়ে যাচ্ছে। তাহলে 5-এ 4 হয়ে যাচ্ছে, এটা প্রথম বছর। আচ্ছা, দ্বিতীয় বছরে আবার 5-এ 4 হয়ে যাবে, 4-এর 5, আর তৃতীয় বছর আবার 4-এর 5 হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমার অঙ্কের উত্তরটা আসবে। তো তুমি দেখে বুঝতেই পারছো 4 × 4 = 16, 4 16 64, আর এইখান থেকে 5 5 25 যদি কেটে যায়, তাহলে আর একটা 5 দিয়ে যেই কাটবো আমি এই সব শূন্যগুলোকে, তাহলে আমি বলবো যে এখানে 5 দুগুণী 10 আর 3টে শূন্য পড়ে থাকবে। তাহলে 64 দুগুণী কত? 128। 128 যে মিলে গেল, অপশান সিতে টিক মেরে তুমি বেরিয়ে যাবে। চলে আসি পরের অঙ্কে। বলছে যে এই যে একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে, এর বলছে যে মান নির্ণয় করো যখন 5কে লেখা হয়। বলছে ইফ দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 5 ইজ রিটেন ইন দ্য ফর্ম। আচ্ছা, মানে 5কে লেখা হয় যদি এইভাবে, তাহলে 5কে লেখা হয় এইভাবে মানে কি এটা ইজ ইকুয়াল টু 5। বুঝতে পেরেছো কথাটার অর্থ? তাহলে এটা ইজ ইকুয়াল টু 5। এবার জাস্ট ভাঙলেই আমার অঙ্কের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এই ধরনের সিঁড়ির যে কোশ্চেনগুলো, এগুলো তো একটা নিয়ম আছে তোমাদের। এখন আমি নিয়মটা বলছি না, আমি এমনি ডাইরেক্ট করে দিচ্ছি, বুঝলে? তাহলে এইটাকে যদি 5 হিসাবে করতে হয় তাহলে কি করবে? এক্সের মানটা কিভাবে বের করবে? তাহলে দেখো এক্স অক্ষে এক্স যোগ 2 মানে 2x, তাই তো? তাহলে সরি 2 যোগ 4x হয়ে যাবে, উপরে এক্সটা লসাগু হয়ে উপরে উঠে যাবে। 4x বাই এক্স যোগ কত? 2 ইজ ইকুয়াল টু 5 লিখবে। তাহলে পরের লাইনে লিখবে 4x বাই এক্স প্লাস 2, 2টা ওপাশে গিয়ে বাদ হয়ে গেলে কত হয়ে যাবে? 3। তাহলে 3x আর 4x, তার মানে x হয়ে যাবে বাদ দিলে, আর 3 দুগুণী কত পড়ে থাকবে? 6। তাহলে অপশান সি হলো এখানে সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এই সমস্ত অঙ্কগুলো কীভাবে করতে হতো। তাহলে পরের অঙ্কটা কি বলছে?
28 দাগের অঙ্ক, ফিলিপ এবং কেভিন মিলে 60টি কাগজের ফুল তৈরি করে। যদি ফিলিপ 3টি কাগজের ফুল তৈরি করে যখন কেভিন 2টি তৈরি করে। আচ্ছা, ফিলিপ আর কেভিন দুজন মিলে মোট কটা কাগজের ফুল তৈরি করে? 60টি। আচ্ছা, যদি ফিলিপ বলছে যে দেখো কটা কাগজের ফুল তৈরি করে 3, আর কেভিন সেই সময়ে কটা তৈরি করে বলছে 2টো, তাহলে এই যে সময় যে যতটা তৈরি করে এদেরকে ক্ষমতা বলে না? আচ্ছা, তো ফিলিপ মোট কয়টি কাগজের ফুল তৈরি করবে? তাহলে ফিলিপ কটা কাগজের ফুল তৈরি করবে এটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে দুজনের মোট ক্ষমতা কত? দুজনের মোট ক্ষমতা কিন্তু 5। তাহলে সময়টা কত? তুমি বলে দাদা সময়টা হলো মোট তো 60খানা করেছে, 60/5 দুজন মিলে করেছিল, তাহলে 12 ঘন্টা মনে করো সময়। তাহলে সেই 12 ঘন্টায় জিজ্ঞাসা করেছে শুধু ফিলিপ যদি করতো, তাই না? তাহলে কটা কাগজের ফুল তৈরি করতো? তাহলে 3 গুণ কি 12 হয়ে যেত। তাহলে 3 12 কত? 36। অপশন এ হলো আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তারপরে পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক কি বলছে? একটি সেলে সব জিনিসের দামে 25% ছাড় দেওয়া হচ্ছিল। একজন খরিদ্দার 6750 টাকায় একটি সাউন্ড সিস্টেম কেনেন, তবে সেটির স্বাভাবিক দাম কত ছিল? বলছে সেলে 25% ছাড় দেওয়া হচ্ছিল, একজন খরিদ্দার 6750 টাকায় একটি সাউন্ড সিস্টেম কেনেন। আচ্ছা, তাহলে 25% ছাড় দিচ্ছিল মানে 75%-এ কিনেছিল, তাহলে কিনেছিল সেটার ভ্যালুই বলে দিয়েছে কত? 6750। তাহলে 1%-এর ভ্যালু কত? 75 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো? কাটলে 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলে 5 15 75, আর এখানে 5 দিয়ে কাটলে 5 13 65, 5 5 25 0, আর 15 দিয়ে কাটলে কত হয় বলো তো? 8 9 15 9 5 9 35, হ্যাঁ 9 15 135, 90 হবে। তাহলে 1%-এর ভ্যালু কত হলো? 90। আর আমার 100% চেয়েছে, মানে এর পিছনে দুটো শূন্য সেলুটেপ দিয়ে মেরে দাও মনে করো, তাহলে কত হয়ে যাবে? 9000 টাকা। তাহলে আসল দাম বা স্বাভাবিক দাম কত? 100%, তো সেটা বেরিয়ে গেল 9000 টাকা। তাহলে পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে যে একটি একাধিক পছন্দের পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য একাধিক পছন্দ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষা হয়েছে 4টে করে অপশন ছিল না, ওটাকে বলছে। তাহলে প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নাম্বার দেওয়া হয়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নাম্বার কাটা হয়। 26টা প্রশ্নের উত্তর করার পরে রঘুর 0 নাম্বার হয়েছে। 26টা প্রশ্নের উত্তর করার পরে রঘুর 0 নাম্বার হয়েছে। তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? আচ্ছা, তাহলে দেখো 26টা প্রশ্ন। আচ্ছা, 26টা প্রশ্নই যদি ও ঠিক করতো, এই ধরনের অঙ্কগুলো না একদম সহজ যে উপায় সেটা আমরা বলেই দিই তোমাদেরকে, এইভাবেই করে দেবে ডাইরেক্ট। মনে করো 26টা প্রশ্নই কি ঠিক করেছে, তাহলে তুমি বলে দাও 26 গুণ 8 পেত। আবার ধরে নাও 26টা প্রশ্নই ভুল করেছে, তাহলে তুমি বলতে 26 গুণ 5 মানে নেগেটিভ হতো, তাই তো? নাম্বার নেগেটিভ হতো, কিন্তু ও পেয়েছে আসলে কত? 0, সেটাকে মাঝখানে লিখবে। আচ্ছা, 26 গুণ 8 হলো এইদিকে হলো, আর এখানে 26 গুণ কত হলো? 5, তাই তো? তাহলে এই যে মাঝখানে যে 0 পেয়েছে, কেন? ও যেহেতু ওভারঅল 0 পেয়েছে তাই। আচ্ছা, এর মধ্যে অ্যালিগেশন করলেই ভুল আর কি সঠিক উত্তরের মানে সঠিক প্রশ্নের ইয়েটা পেয়ে যাব। তাহলে দেখো 26 আর 8, 26 গুণ 8, এর থেকে 0 বাদ গেলে এই দিকে কত হবে? 26 গুণ 8ই হবে। আর এইখানে 26 গুণ 5 থেকে 0 বাদ গেলে বা 0 থেকে 26 গুণ 5 বাদ গেলে কত হবে? 26 গুণ 5ই হবে, তাই তো? এই 26 কেটে গেলে তাহলে তুমি বলবে কি অনুপাতে সঠিক আর ভুল অ্যান্সার করেছে? 5:8 অনুপাতে। আচ্ছা, 5:8 মানে কত? 8 আর 5-এ 13টি প্রশ্নের ভ্যালুই বলে দিয়েছে 26টা। তাহলে একটি প্রশ্ন কত? একটি মানে 2টি প্রশ্ন, 1 ইউনিটের ভ্যালু কত? 2টি প্রশ্ন। তাহলে সঠিক উত্তর দিয়েছে তো 5 ইউনিট না? সঠিক এই যে ঠিকের দিকে যেটা এসেছে, তাহলে সঠিক উত্তর দিয়েছে 5টা। তাহলে 5 দুগুণী 10টি প্রশ্ন সঠিক করেছে। তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। তো এই অঙ্কটা আমি আর একবার বলছি, আমি একটু স্পিডে করে ফেলছি, নিজের মতন মানে করে ফেলছি নিজের মতো। আচ্ছা, যাই হোক, তোমাদের আরেকবার একটু বলছি, যখনই এই ধরনের অঙ্ক থাকবে একদিকে লিখবে ঠিক প্রশ্ন আর একদিকে লিখবে ভুল প্রশ্ন। আচ্ছা, ঠিক মানে কি? 26টা প্রশ্ন মোট অ্যাটেম্প করেছে, ধরে নিতে হবে 26টাই ঠিক করেছে, তাহলে 26 গুণ 8 পাবে।
আর 26টা প্রশ্ন যদি ভুল করে তাহলে 26 গুণ 5, কিন্তু মাইনাস কেন দিলাম, ভুল করলে নেগেটিভ হবে তাই। আর ওভারঅলও অ্যাকচুয়ালি পেয়েছে কত 0, এখানে যদি অন্য কোনো নাম্বার পেতো তাহলে সেটা লিখতাম। তাহলে এইবার কোনাকুনি বিয়োগ করলেই এটাকে অ্যালিগেশন প্রসেস বলে, আশা করি তোমরা জানো। তাহলে 26 গুণ 8 এপাশে এলো, আর এদিকে 26 গুণ 5 এলো, তাহলে 26 কেটে গেলে 5:8 এলো, তাহলে মোট কত 13, 13-এর ভ্যালুই হলো মোট 26টা প্রশ্ন, একের ভ্যালু কত 2টো প্রশ্ন, আর কতগুলো ঠিক করে চেয়েছে তাহলে 5টা, 5-এর ভ্যালু কত হলো 10টি প্রশ্ন। যদি বলতো ভুল কতগুলো প্রশ্ন করেছে তাহলে তুমি বলতে 8 ইউনিট, তাহলে 8 ইউনিট ভ্যালু 8 দুগুণে 16টা হতো, ঠিক আছে, যেটা কিন্তু অপশানে ছিল না। এবার দেখো পরের অঙ্ক কি বলছে। একটি লোক এবং তার ছেলে হাঁটতে বের হয়, ছেলের গড় ধাপ তার পিতার গড় ধাপের 2/3। আচ্ছা, হাঁটতে বেরোচ্ছে এবং তোমরা সবাই জানো বাবা একটু বেশি বড় বড় ধাপ ফেলবে আর ছেলে নিশ্চয়ই মানে একটু কম কম ধাপ ফেলবে, তাই তো। তাহলে ছেলের বলছি যে 2/3 বাবার, তাহলে তুমি দেখেই বুঝতে পারছো বাবা নিশ্চয়ই কত 3 আর ছেলে কত, ছেলে নিশ্চয়ই 2, ছেলে নিশ্চয়ই 2 ধাপ ফেলছে, মানে 2 মিটার মনে করো যাচ্ছে, ঠিক আছে। ছেলে মনে করো এক ধাপে মনে করো 2 মিটার যাচ্ছে আর বাবা মনে করো 3 মিটার যাচ্ছে, তাহলেই তো এটা হয়। যদি পিতা 120টি ধাপ নেয় তাহলে তুমি বলো পিতা মানে কি, বাবা যদি 120টা ধাপ নেয় তাহলে 120 গুণ 3 মিটার দূরত্ব গেল, বা 120 গুণ 3 দূরত্ব গেল। আর সেই ক্ষেত্রে ছেলেটির ধাপ কত হবে, ছেলে তো এক ধাপে কত 2 মিটার যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে 60 দুগুণে 120, 318, 180টা ধাপ নিয়েছিল, অর্থাৎ 318 কতগুলি ধাপ নিয়েছিল। ছেলের গড় ধাপ তার পিতার গড় ধাপের 2/3। 2/3, এর মানে আমি কি বলবো, 2/3 মানে বাবা 3 মিটার যাবে আর ছেলে 2 মিটার যাবে, এরকমই তো ব্যাপার। আর তাহলে পিতা 120টি ধাপ নেয়, পিতার গড় ধাপের 2/3। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে বলেছে কোশ্চেনটা, তাই তো। বলছে যে দ্য বয়েজ এভারেজ স্টেপ ইজ 2/3 অফ হিজ ফাদার্স, তাই তো। আচ্ছা, এইভাবে বলেনি, যে দূরত্ব যাওয়ার কথাটা বলেনি, ঠিক আছে। আচ্ছা, আমিও এখনই কিন্তু সলভ করছি, এরকম না যে কোশ্চেনগুলো আমি আগে দেখে নিয়েছি তারপরে তোমাদের সলভ করতে বসেছি, এরকম কোনো ব্যাপার না, আমিও তোমাদের সাথেই কিন্তু একবারে সলভ করছি, ঠিক আছে। তো একটুখানি পড়তে আমার ভুল হয়েছে। বলছে যে পিতা যদি 120টা ধাপ নেয় তাহলে পুত্র কতগুলো ধাপ নেবে, এবং সেখানে একটা কথা বলে দিয়েছে ছেলের গড় ধাপ পিতার গড় ধাপের 2/3, তাহলে 2/3 দিয়ে গুণ করে দাও, 2/3 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, 3×4 12, 4 × 9 কত 80, তাহলে কত ধাপের সমান হবে, 80 ধাপের সমান হবে, ঠিক আছে। এখানে দূরত্বের কথাটা বলেনি, আমি ওটা ভুল করে ফেলেছিলাম, পড়াটা অতটা ঠিক হয়নি। বলছে ছেলের গড় ধাপ, ভালো করে বোঝো, ছেলের গড় ধাপ পিতার গড় ধাপের, তাহলে পিতার যা ধাপ হবে 120, তার 2/3 হলো ছেলে, তাই 2/3 দিয়ে গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখে নিই পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, এই শ্রেণীর পরবর্তী সংখ্যাটি লেখো। আচ্ছা, 5 থেকে 11 হয়েছে, তারপর 19 হয়েছে, তাহলে 5 আর 6 11 হয়। আচ্ছা, 11 আর কত, 11 আর 8 19 হয়। আচ্ছা, তারপরে 10 বেড়েছে, তারপরে কত 12 বাড়বে, তাহলে 19 আর 12 কত হবে, 29 আর 12 হবে 41। অপশান বি হলো সঠিক উত্তর। তারপরের অঙ্কটা দেখো কি এসেছে, বলছে রাকেশ তার মোটরসাইকেলটিকে 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তাহলে যেটা 20% ক্ষতি হয়েছিল সেইটাই কনভার্ট হয়ে গেল কিসে, লাভে। ভালো করে দেখো, এটা লাভে কনভার্ট হয়ে গেল। কেন, এর পিছনে কারণ কি, কেননা এর পিছনে দাম বেড়েছে, কত 5,400 টাকা দাম বেড়েছে তার জন্য। তাহলে তুমি বলে পার্সেন্টেজের যা চেঞ্জ হয়েছে সেটাই নিশ্চয়ই এই টাকার সমান। পার্সেন্টেজের চেঞ্জ কত হয়েছে, 30% না। আচ্ছা, 20% নেগেটিভ ছিল, তো সেখান থেকে তো 10% পজিটিভ এসেছে, তাহলে 30%-এর চেঞ্জ। তাহলে আমি বলবো যে 30%-এর ভ্যালুই 5,400 টাকা। তাহলে তিনি কত টাকা এই মোটরসাইকেলটি কিনেছিলেন, কেনা মূল্য সর্বদাই না 100% হয়, সর্বদাই 100% হয়। তাহলে এই
শূন্য আর এই শূন্য যদি কেটে যায়, 3 দিয়ে যদি আবার কাটি, 3 18 কত 54, 180, তাহলে 1%-এর ভ্যালু যদি 180 হয়, কত দামে কিনেছিল তুমি সবাই জানো, 100%-এ কিনেছিল, তার মানে 18,000 টাকায় কিনেছিল। অপশান এ হলো সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে, সবসময় ক্রয় মূল্য মনে রাখবে 100% হয় কিন্তু, হ্যাঁ। বলছে যে 40 দাগের কোশ্চেনটা কি বলছে, রোহন 1,500 টাকা সরল সুদে ধার নিয়েছিল, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল, আর 240 টাকা সুদ দিয়েছিল, তাহলে সময়কালটা কত? তাহলে 1,500 টাকা ধার নিয়েছিল, PRT/100 তোমরা সবাই জানো, এক্স বছরের জন্য X% হারে, তাহলে PRT/100 করে দাও। আচ্ছা, আরও যা এক্স মানে টিও তাই বলেছে, মানে সুদের হারও যা সময় বছরও তাই, তাহলে এইটা ইকুয়াল টু 240 আমি লিখে দেবো। তাহলে 2 শূন্য কেটে গেল, আর 15 দিয়ে যদি কাটি, 15কে 15 পড়ে থাকবে কত, 15, 5 আর 4 9, তাহলে হলো 6 15 90, 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি বলবে 16, এক্স ইকুয়াল টু কত হবে 4। তাহলে কত বছরের জন্য নিয়েছিল? 4 বছরের জন্য। চলে আসি তার পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে, একটি নতুন গাড়ির মূল্য 4 লক্ষ টাকা, যদি প্রথম বছরে গাড়ির মূল্য 10% কমে যায়, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে? এতে একেবারেই সহজ জিনিস। তাহলে 4 লক্ষ টাকা যেটা ছিল, 4 লক্ষ টাকা যেটা ছিল, সেইটা বলছে যে 10% কমে গেছে, মানে 90/100 হয়ে গেছে, তাই তো? তাহলে 90/100 মানে 2 শূন্য কেটে দাও, আর 4 নং কত করে দাও 36। তাহলে 36-এর পরে 1 2 3 আর এর একটা, মানে মোট 4টে শূন্য, অর্থাৎ অপশান সি হলো এখানে সঠিক উত্তর। চলে আসি তারপরের দুটো কোশ্চেন এক জায়গায় দেওয়া রয়েছে। বলছে যে 5টি লোকের মোট প্রতিদিনের মাহিনা হয় 3750 টাকা, তাহলে 20 জন লোকের এক সপ্তাহে কত রোজগার? আচ্ছা, এক সপ্তাহে রোজগার, এক সপ্তাহে মানে কত, 7 দিনে না, লাস্টে তো 7 গুণ হবে, যেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে সেটা মেরে দাও, দিয়ে বেরিয়ে যাও, বুঝেছো? আচ্ছা, আমি একটু ট্রাই করি, 7 দিয়ে এটা যায় না, 7 দিয়ে 7 গুণে 14, এটা যায় না, 7 দিয়ে এটাও যায় না, এটা যায়, এটা মেরে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমি আবার অঙ্কটাও করে দিচ্ছি। দেখো, এইসব অঙ্ক করাই লাগে না, জাস্ট মানে দেখেই অঙ্কের উত্তর মেরে দেওয়া যায়। 5 জন লোকের প্রতিদিনের মাইনা হয় 3750 টাকা, তাহলে 5 জনের কত হয় 3750, তাহলে প্রতিদিন, এটা কিন্তু পার ডে। তাহলে 20 জনের কত হবে? তাহলে 20 জনের হবে 4 দিয়ে গুণ করে দাও, এখানেও 4 দিয়ে গুণ করে দাও, আর বলছে যে এক সপ্তাহে মানে আবার 7 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানেও 7 দিয়ে গুণ করে দাও। এইটা দেখবা গুণ করলেই তোমার 1 0 5 3টে শূন্য। এইবার বোঝো, যারা গুণ করবে তাদের তো মাথা খারাপ হয়ে যাবে এইসব অঙ্ক করতে গেলে, কেননা আমি বলছি যে যেহেতু 7 গুণই আছে, তুমি অপশান থেকে দেখে নাও কোনটা 7 দিয়ে কাটে, সেটা উত্তর মেরে দিয়ে বেরিয়ে যাও। এসব করার কোনো মানেই হয় না। অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু অঙ্কে একটু দুর্বল, তারা কিন্তু এই সমস্ত ভুলগুলো করে ফেলে, ঠিক আছে? তো তারাই কিন্তু অবশ্যই কিন্তু এখন থেকেই প্রস্তুত হয়ে যাও, পরবর্তী এক্সামে যেন এসব জিনিস না করতে হয়। আচ্ছা, লাস্ট অঙ্কটা আজকের কি বলছে দেখো, এর পরবর্তী ভিডিওতে আমি আর বাকি 25খানা অঙ্ক কিন্তু করিয়ে দেবো তোমাদের। বলছে যে কাগজে একটি PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে 4 ভাঁজ করে 30 সেমি পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো। আচ্ছা, তাহলে ভালো করে বোঝো, এইখানে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে, এটাকে 4 ভাঁজ করা হয়েছে, মানে কি এই রকম বরাবর ভাঁজ করা হয়েছে না, তাহলে তো 4 ভাঁজ হয়। আর এই এক একটা অংশের পরিধি কত বলছে 30, তাহলে বলছে যে PQRS এর পরিধি কত? PQRS এর পরিধি এর 4 গুণ, 4 ভাগ করেছো, তার যদি পরিধি মানে 30 হয়, তাহলে পুরোটার কত হবে 4 গুণ, তাহলে 3 4 12 এক। আচ্ছা, দাঁড়াও, কাগজে একটি PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে, আচ্ছা অর্ধেক ভাঁজ করে একটি 30 সেমি পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো। এটাকে অর্ধেক ভাঁজ করে, আচ্ছা সরি, অর্ধেক ভাঁজ করেছে, এটা আমি 4 ভাঁজ করলাম কেন এরকম, সরি ভুল হয়ে গেছে। বলছে যে একটা বর্গক্ষেত্র এঁকেছো, তাকে অর্ধেক ভাঁজ করেছো, অর্ধেকের পরিধি বলছে কত? অর্ধেকের পরিধি বলছে যে 30, অর্ধেকের পরিধি বলছে 30। ও আচ্ছা, না, ভালো, বেশ, অর্ধেকের পরিধি বলছে 30, তাহলে PQRS এর পরিধি কত? আচ্ছা, PQRS এই জিনিসটা বলে দিয়েছে,
আচ্ছা, যেখানে এই নিচের পোর্শনটার পরিধি কত বলে দিয়েছে, 30, তাই তো বলেছে নাকি? নিচের পোর্শনটার কিন্তু পরিধি বলেছে 30 তো নাকি? আচ্ছা, তাহলে পি কিউ আর এস এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সমান হবে নাকি? এটা তো বর্গক্ষেত্র ছিল, তাহলে বলবে এর পরিধি যদি পি কিউ আর এস এর পরিধি যদি 4x হয়, তাহলে সেইটাকে যখন এরকম করে ভাঁজ করলে তখন দেখো যেটা নতুন তৈরি হলো এই যে সরু যে জিনিসটা, এইখানে মানে এই বিষয়টা কত x/2 হয়েছে, কিন্তু এটা তো xই আছে না, তাহলে এর পরিধিটা কত হবে? এর পরিধি হবে 3x/2, এইটার ভ্যালুই বলে দিয়েছে 30। আচ্ছা, না মানে একটুখানি ভাবতে হবে। তাহলে 3 10 এ 30, তাহলে x = কত? x = তোমরা বলবে 20। তাহলে x যদি 20 হয়, তাহলে পি কিউ আর এস এর পরিধি কত? 4x, মানে 4 × 80 হয়ে যাবে উত্তর। দেখেছো কোথায় ভুল করলাম? আচ্ছা, এটা তো একটা হলো, দেখেছো x/2 আর একটা x, এই দুটো যোগ করলে তো 3x/2 হয়, কিন্তু এটা তো দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 2 কেটে যাবে এবং এইখানে 10ই থাকবে। তাহলে x এর ভ্যালু এখানে কত হবে? 10। x এর ভ্যালু 10 হলে তাহলে 4x এর ভ্যালু কত হবে? 40। তাহলে 40 সেন্টিমিটার কিন্তু উত্তর হবে। একটু খেয়াল রেখে করো এই অঙ্কটা। আমি আরও একবার বলছি কি বলতে চেয়েছে। হ্যাঁ, আমি খেয়াল করিনি ভালো করে। প্রথমে এই একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রটাকে যে এই মিডিল পোর্শন বরাবর ভাঁজ করে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ সবই তো x হয়, তাহলে x যদি হয়, তাহলে যখন এই মিডিল বরাবর ভাঁজ করে দিল, তাহলে যে নতুন জিনিসটা তৈরি হলো সেটা দেখো এই জিনিসটা তৈরি হলো, তাই না? যার দৈর্ঘ্যটা x আছে কিন্তু প্রস্থটা কত? x/2 আছে। তাহলে এর পরিধি মানে কি? 4 বাহুর যোগফল না? আচ্ছা, 2 বাহু যোগ করলে কত হয়? x আর x/2 মানে 3x/2 হয়। আর এটা তো 2 বার করে আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 কেটে যাবে। তাহলে এই পরিধিটার ভ্যালুই বলে দিয়েছেন নাকি নতুন করে 30। তাহলে x এর ভ্যালুটা কত? 3 দিয়ে কাটলে 3 10 এ 30। তাহলে তুমি বলবে x এর ভ্যালু হলো 10, তাই তো? x এর ভ্যালু যদি 10 হয়, তাহলে এই বর্গক্ষেত্রের পরিধি কত? 4টে বাহু, তাহলে 4x। তাহলে 4x = 4 10 এ কত? 40। আশা করি বুঝতে পেরেছো। অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকের সেশনটা আমার এই পর্যন্তই। এখানের অঙ্কগুলো তোমরা দেখলে কেমন এসেছিল, আমিও তোমাদের সামনে ইনস্ট্যান্ট কিন্তু সলিউশন করলাম, ঠিক আছে? যাই হোক, একটুখানি 2-1টা পড়তে ভুল হওয়ার জন্য একটু সমস্যা হয়েছে। তো যারা আমাদের এই ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের স্পেশাল একটা ব্যাচ শুরু হয়েছে অনলাইন, এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও তাহলে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে, যেখানে তোমাদের অঙ্ক পুরোপুরি যে সমস্ত রাজ্য সরকারের পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসছে সেই ধরনের কোশ্চেনই তৈরি করে আরও অনেক প্র্যাকটিস করানো হবে। প্লাস তার সাথে সাথে তোমাদের প্রতিটা সাবজেক্ট, যেমন ইংলিশে 10-এ 10 পাওয়ানোর মতন প্রস্তুতি দেওয়া হবে। এছাড়াও আপডেট প্যাটার্নের মক টেস্টের তোমার বা নোটস লেখানোর ব্যবস্থা থাকবে। আর এছাড়া জিকেও বিশদে আলোচনা করে তোমাদের কিন্তু পুরোপুরি নোটস বানিয়ে দেওয়া হবে। সুতরাং এই ব্যাচে যারা এনরোল করতে চাও তারা আমাদের জিএস একাডেমি এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে ডাউনলোড করে নিয়ে কোর্স সেকশানে চলে যাবে এবং সেখানে তোমরা দেখবে যে বেঙ্গল পুলিশের জন্য বা কেপির জন্য যে ব্যাচটা রয়েছে তার প্রাইস রয়েছে 1499 টাকা, যার উপর এখন হোলি পর্যন্ত ডিসকাউন্ট চলছে 10%। এবং যেটা যদি নিতে চাও তাহলে তুমি লিখবে GS হোলি, এই কুপন কোডটা GS হোলি 10, এই কুপন কোডটা তুমি যদি ইউজ করো তাহলে তোমার 10% ডিসকাউন্ট দিয়ে দেবে এবং তোমরা কিন্তু কোর্সটা নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু শুরু করতে পারো, ঠিক আছে? এখানে আমি প্রচণ্ড হারে ভিডিও দেব, পরপর আস্তে আস্তে ক্রমাগত ঢুকবে, প্রচুর ভিডিও পাবে, যেখানে লাইভ প্লাস রেকর্ডেড তোমাদের ভিডিও কিন্তু এখানে পাওয়া যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।